আসসালামু আলাইকুম। আমরা এডেক্সেলের মক সলিউশনের যে ধারাবাহিক ক্লাস সেটি আজকে আবার নতুন করে অব্যাহত রাখলাম। আমরা এটা সলভ করে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের প্রবলেমগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তো প্রথমে মানে একেবারে শুরুতেই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে 6 নম্বরের, সেখানে 6টি শূন্যস্থান থাকে। তো আমরা 6টি শূন্যস্থান খুব দ্রুত সমাধান করতে পারি। আমরা শুধু দেখব বাক্যটা পড়ে এখানে শূন্যস্থানে কোন শব্দটা যায়। যেমন আরব ব্যবসায়ীগণ চট্টগ্রামে হন। চট্টগ্রামে, দেখো চট্টগ্রামে উপস্থিত হন, অথবা চট্টগ্রামে তোমার উপস্থিত হন। এখানে অন্য কোনো শব্দ নেই, উপস্থিত হন। তাহলে আমরা এখানে এই এম ওয়ার্ডটা দিয়ে দিলাম, চট্টগ্রাম উপস্থিত হন। এরপরে চট্টগ্রাম বাদশাদের দ্বারা হতো। চট্টগ্রাম বাদশাদের দ্বারা দেখো শাসিত হতো। শাসিত মানে হলো তাদের দ্বারা শাসন করা হতো। একসময় কক্সবাজার আরাকান অংশ ছিল। আরাকান রাজ্যের অংশ ছিল, রাজ্য। বি। এরপরে আহ, মাঘ মাঘ কেল্লা কর্ণফুলীর ড্যাশ অবস্থিত। কর্ণফুলীর তীরে অবস্থিত। কর্ণফুলীর বা এখানে দক্ষিণে আছে, কর্ণফুলীর দক্ষিণে অবস্থিত, এক নাম্বার। এরপরে বার্মার রাজা আরাকান ড্যাশ করে নেন। বার্মার রাজা আরাকান দখল করে নেন। এখানে ডিতে দখল আছে, দখল করে নেন। এরপর হিরাম কক্স ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ম্যালেরিয়ার পরে আক্রান্ত হবে, আক্রান্ত মানে এফেক্টেড আর কি। তো যদি আমরা এরকম শব্দ মানে খুঁজে বের করতে না পারি বক্স থেকে, তাহলে আমরা উপরে যে টেক্সট দেওয়া আছে টেক্সটটা পড়বো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তবে তবে মনে রাখবে যে টেক্সটে হুবহু থাকবে না। টেক্সটে কিন্তু আমাদের মানে সিনোনিমটা দেওয়া থাকবে। এই জন্য টেক্সট পড়েই যে উত্তর হুবহু পাওয়া যাবে বিষয়টা এরকম না, টেক্সটে সিনোনিম থাকবে। আমরা এখানে 6 মার্কস হারাতে চাই না, আমরা ফুল মার্কস পেতে চাই ইনশাল্লাহ। একটু পত্রিকা পড়বে, তাহলে এই রিডিং পার্টটা সবচেয়ে ভালো হবে। এরপরে আমাদের যে মতামত, এইটা আমাদের কাছে একটু কঠিন হয়। তো এটা আমাদের সহজে মানে সলভ করার নিয়ম হলো, আমরা একটা করে বাক্য পড়ব, আর মানে একটা চরিত্রের মধ্যে মিলাবো। একটা করে বাক্য পড়ে একটা চরিত্রের মধ্যে মিলাবো, মিলে আন্ডারলাইন করে তারপরে সেই ঘরে দিব। তো প্রথম চরিত্র অ্যানি। আমরা প্রথম বাক্য পড়ি। খেলার মাধ্যমে সম্প্রতি রক্ষা করা যায়। খেলার মাধ্যমে সম্প্রতি রক্ষা করা যায়। রক্ষা করা যায়, আসলে সম্প্রতি হবে না, এটা হলো সম্প্রীতি হবে। হ্যাঁ, এখানে একটা দীর্ঘ ইকার বাদ গেছে। তো আমরা এই বাক্যটা দেখবো এই অ্যানির মধ্যে আছে কিনা। আমাদের সকলের খেলার প্রতি রয়েছে এক সম্মোহনী আকর্ষণ। যে মানুষ খেলতে ভালোবাসে তার মনে কখনো সংকীর্ণতা মলিনতার জায়গা হয় না। আহ যে কোনো খেলাতেই কৃতিত্ব অর্জন করতে হলে প্রয়োজন শৃঙ্খলাবোধ। তাই তাই খেলাধুলার মধ্যে দিয়ে জন্ম হয় শৃঙ্খলাবোধ। তাহলে খেলার মধ্য দিয়ে সম্প্রীতি রক্ষা হয়, এখনো আমরা সরাসরি পাইনি। খেলাধুলা শুধু শরীর গঠন করে না, গঠন করে স্বভাব চরিত্র। খেলাধুলার মধ্য দিয়ে তৈরি হয় খেলোয়াড় সুলভ মনোভাব। পুরুষ চৈতন্যের প্রাথমিক অভ্যুদয় ঘটে খেলার মাঠে। আহ স্পোর্টসম্যান লাইক স্পিরিট নামে অভিহিত করা, এটা আসলে এই বাংলাটা দিতে হবে আমাদের, এটা দরকার নাই। তো আমরা সম্প্রীতি রক্ষা করা যায় অ্যানির মধ্যে পেলাম না। এর পরের বাক্য, পড়ালেখার পাশাপাশি খেলাধুলো করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে, এই বাক্যটাও এখানে সরাসরি নাই। এখানে যে বাক্যগুলো আছে তার মধ্যে এটাও সরাসরি নাই। এরপর থার্ড অর্থাৎ সি, খেলার মাঠে পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধি পায়, এইটা আছে অ্যানির এখানে। তাহলে এখানে আমরা একটা ক্রস দিয়ে দেব। একটা ক্রস দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। এরপরে এবং বাক্যটা আমরা আন্ডারলাইন করলাম। আহ, এই যে পুরুষ চৈতন্যের প্রাথমিক অভ্যুদয় ঘটে, এখানে আমরা একটু বোল্ড করে রাখলাম।
এটা আমরা একটু মানে আমরা যখন সলভ করব তখন এটা আমরা আন্ডারলাইন করে রাখবো। আর এখন যেহেতু আমরা এটা সলভ করছি, আমরা এটা বোল্ড করে রাখতেছি, ঠিক আছে? আমরা এটা বোল্ড করে রাখছি এই বাক্যটা। এই বাক্যটা হলো এটার উত্তর। আমরা এটাকে বোল্ড করে রাখলাম। একটু মানে আমরা একটু সময় নিলাম, আবার আমরা ডিসকাশন করছি। তো দেখো আমরা এটাকে বোল্ড করে রাখলাম। বোল্ড করে রাখলে সুবিধা হলো যে পরবর্তীতে আমরা এই উত্তরটা কোথায় পেলাম এটা আমরা সহজে বের করতে পারবো। আরেকটা কারণ, বোল্ড করে রেখে যদি আমরা এখানে যদি প্রশ্নের নাম্বারটা দিয়ে দিই তাহলে আরো সুবিধা হয়। মনে করি এখানে আমরা এটা কোন নাম্বার উত্তর করলাম, এখানে আমরা উত্তর করলাম সি। আমরা যদি সিটা এখানে লিখে দিই তাহলে আমাদের এটা ভুল হয়েছে কিনা এটা বুঝতে আরো সহজ হবে। ঠিক আছে, এই জন্য এখানে আমরা সি লিখে দিলাম। এরপরে দেখো পরে খেলাধুলা ভালোবাসে। খেলাধুলা ভালোবাসে। দেখো খেলাধুলা ভালোবাসে। স্যার, হ্যাঁ বলো। স্যার এই মগটি কখন নেওয়া হয়েছে? এটা আমাদের একেবারে প্রথম দিকে হয়তো তুমি দাওনি। ঠিক আছে, জি স্যার। আমরা দিয়ে নিও। দেখো খেলাধুলা পছন্দ করে। খেলাধুলা পছন্দ করে এখানে, এখানে আমরা পেলাম না। এরপরে তোমার খেলার মাধ্যমে দুটি দেশের মানুষের পরিচিতি ঘটে। খেলার মাধ্যমে, আচ্ছা এখানে পুরা বাক্যগুলোর মধ্যেই খেলাধুলা পছন্দ করে এটা ইয়ানির মধ্যে আছে। সরাসরি বাক্যটা নেই কিন্তু এখানে ভাবের মধ্যে আছে, এই জন্য আমরা এটাও ইয়ানির মধ্যে দিলাম। খেলাধুলার মাধ্যমে দুটি দেশের মানুষের পরিচিতি ঘটে, এখানে ইয়ানির মধ্যে নাই। এরপর শৈশবকাল থেকে খেলাধুলা প্রয়োজন। শৈশব কাল থেকে খেলাধুলা প্রয়োজন। এটাও নেই। এরপরে আশরাফুল, আহ বর্তমান খেলাধুলার বয়সে শৈশবের শিশুর কাঁধে চেপেছে বইয়ের বোঝা। বাল্যকাল থেকে তরুণ বয়স শরীর গঠনের প্রধান সময় বলে শরীরচর্চা ও ব্যায়ামের পাঠক্রম গৃহীত হয়েছে সকল সভ্য দেশের স্কুল কলেজীয় শিক্ষা পর্যায়ে। তাহলে এই বাক্যর যে কথাগুলো আমরা এটা পেলাম, এখানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে, এটা আমরা আশরাফুলের মধ্যে পেলাম। এই জন্য আমরা আশরাফুলের এখানে ক্রস দিয়ে দিলাম এবং আমরা এখানে এটা আন্ডারলাইন করে দিলাম, মানে বোল্ড করে দিলাম। এরপরে খেলাধুলার মাধ্যমে দুটি দেশের মানুষের পরিচিতি ঘটে। খেলাধুলার ব্যায়াম, দৌড়ঝাঁপ, ক্রিকেট, ফুটবল, হাডুডু, সাঁতার, যোগাসন ইত্যাদি। একজন সুস্থ সবল মানুষ হতে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন রয়েছে। শৈশবকাল থেকে খেলাধুলা প্রয়োজন, এই যে এটাও পেলাম। খেলাধুলার প্রয়োজন রয়েছে, এটা আমরা আশরাফুলের মধ্যে পেলাম। এবং সেটা পেলাম কোথায়? আমরা এটা পেলাম একদম লাস্ট লাস্ট সেন্টেন্সে। মাঝে মধ্যে কিন্তু হুবহু থাকবে না, একটু ঘুরিয়ে থাকবে, সেটা আমরা এখানে দেখলাম। এরপরে ফিওনা। ফিওনা হলো বলছে প্রাচীনকাল থেকে খেলাধুলার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের অন্যতম একটি মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। আন্তরাষ্ট্র বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন জাতির মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তাহলে জাতির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, এটা আমরা ফিওনার এখানে পেলাম। এই যে দুটি জাতির মধ্যে পাশাপাশি তোমার দুটি জাতির মধ্যে পরিচিতি ঘটে, এটা পেলাম ফিওনার মধ্যে। তাহলে এটা আমরা ক্রস দিলাম। এরপরে
খেলাধুলা আন্তর্জাতিক স্বীকৃতির একটি মাধ্যম, ফলে এর সাহায্যে আন্তর্জাতিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের যে সম্প্রীতি গড়ে ওঠে। সম্প্রীতি, এটা বলেছিলাম যে এটা হবে তোমার সম্প্রীতি। সম্প্রীতি। হ্যাঁ, সম্প্রীতি গড়ে ওঠে, তাহলে এটা আমরা পেলাম ফিওনার এখানে। তো আমরা এই সম্প্রীতি গড়ে ওঠে, আমরা এটা বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে আমরা এই সম্প্রীতির ঘরে ক্রস দিয়ে দিলাম ফিওনা। ফিওনা, ফিওনার ঘরে দিলাম। এরপরে এক দেশ অন্য দেশে যায় বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা অংশ নিতে, ফলে এক দেশের সাথে অন্য দেশের পারস্পরিক ভাবের আদান প্রদানের পাশাপাশি তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়। পারস্পরিক দ্বন্দ্ব ঝগড়া ভুলে গিয়ে তারা এক মৈত্রীর সম্পর্কে জড়িয়ে পড়ে। এই আন্তর্জাতিক সেতু বন্ধনে খেলাধুলার ভূমিকা অনেক বেশি। তাহলে আমরা এখানে পেলাম ছয়টা। আর খেলাধুলা পছন্দ করে, এটা আর ফিওনারও হবে। খেলাধুলা ভালোবাসে তিনজনেরই হবে এটা, কারণ তিনজনেরই টপিক একই, এই জন্য এটা তিনজনের হবে। এখানে সরাসরি নাই, কিন্তু তিনজনেরই খেলাধুলা টপিক, এই জন্য তিনজনই পছন্দ করে। তো এখানে 3 6 7 8, এখানে 8, এখানে 8টা। তো আমরা মাঝে মধ্যে এরকম 8টা নাও পেতে পারি, একাধিক থাকতে পারে আবার নাও থাকতে পারে। বুঝতে পেরেছো? এটা এরকম না যে 8টাই ক্রস থাকবে। তবে 8টা হলেই মনে করবা যে ঠিকঠাক হয়েছে, যদি কম হয় সমস্যা নেই, তবে বেশি হবে না, এটা মাথায় রাখবে। যদি কম হয় তাহলেও 8 পাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের তোমার নোট মেকিং বা কোশ্চেন আনসার বলো, যেগুলো এই পার্টটাও বেশ কঠিন হয়। দেখো, মুসলিম পাকের অধিকাংশ লোক কোথায় কাজ করে এবং কি ধরনের বাড়ি ঘরে থাকে। তো দেখো, কোথায় কাজ করে মুসলিম বাগের, এখানে সরাসরি কোশ্চেন আছে। মুসলিম বাগের অধিকাংশ লোক বিভিন্ন ফলের বাগিচায় কাজ করে, তাহলে আমরা এখানে লিখে দেবো শুধু ফলের বাগিচা। কি লিখবো? আমরা এখানে ফলের বাগিচা লিখে দিব। হুম, এখানে লিখে দিব হলো তোমার ফলের বাগিচা। স্যার। আমরা ফলের স্যার। বাগিচা দিলাম, প্রশ্ন এখন না। ও, ফলের বাগিচা, একটুখানি আমি ফোনটা চেঞ্জ করে দিই। ফলের বাগিচা। দেখো, ফলের বাগিচা আমরা শুধু ওয়ার্ডে লিখে দিব, হ্যাঁ, কয়েকটা ওয়ার্ডে লিখে দিব। এরপরের অংশ হলো কি ধরনের বাড়িঘর। ঠিক আছে? তো কি ধরনের বাড়িঘর, এখানে পরের অংশে আমরা পেয়ে যাব নোট পূরণে। নোট পূরণে একটা বা দুইটা শব্দে লিখতে হয় সকল সময়। যেখানে পাহাড়ের ভিতরে তৈরি বাড়িঘর, তাহলে কি ধরনের বাড়িঘর? পাহাড়ের ভিতরে তৈরি, আমরা এখানে লিখে দিব পাহাড়ের ভিতরে তৈরি। হ্যাঁ, পাহাড়ের ভিতরে তৈরি। আগেই বলেছি, তোমাদের যদি রিডিং পার্ট ভালো করতে হয় তাহলে অবশ্যই রিডিং বাড়াতে হবে। রিডিং পত্রিকা পড়েও হতে পারে, বই পড়েও হতে পারে, ঠিক আছে? পাহাড়ের ভিতরে। এরপরে মুসলিম বাগের লোকজন নিরুপায় হওয়ার কারণ কি? নিরুপায় হওয়ার কারণ কি? দেখো, মুসলিম বাগের লোকজন নিরুপায় হওয়ার কারণ কি? দেখো, মুসলিম বাগের লোকজনের নিরুপায় হওয়ার কারণ, এখানে যত নম্বর থাকবে ঠিক ততটা লিখতে হয়। এখানে 2 নম্বর মানে নোট পূরণে এখানে দুইটা তোমার থাকবে, স্পেস থাকবে, এখানে স্পেসটা একসাথে দেওয়া। নোট পূরণের সিস্টেম হলো
স্পেসটা আলাদা করে দেওয়া, দুইটার জন্য দুইটা স্পেস আলাদা করে দেওয়া। তো অসহায় হওয়ার কারণ চরম দরিদ্র, সরকারি সাহায্যের অভাব আর অবহেলা। তাহলে আমরা পেলাম সরকারি সাহায্যের অভাব। হ্যাঁ, সরকারি সাহায্যের সরকারি সাহায্যের অভাব, সরকারি সাহায্যের অভাব। সরকারি সাহায্যের অভাব আমরা লিখে দিলাম, অভাব। আর আরেকটা হলো চরম দারিদ্র। হ্যাঁ, চরম অথবা অবহেলা, ওখানে আমি শুধু অবহেলা লিখে দিলাম, অবহেলা। এরপরে তাদের জীবনের সুড়ঙ্গ খালের গুরুত্ব। এখানেও আমাদের খেয়াল করতে হবে নম্বর কত আছে, এখানেও টু। তাহলে সুড়ঙ্গ খালের গুরুত্ব, সুড়ঙ্গ খালের গুরুত্ব, দেখো, সুড়ঙ্গ খালের গুরুত্ব। পরের কোশ্চেন হলো তাদের জীবনের সুড়ঙ্গ খালের গুরুত্ব। তো কম্প্রিহেনশনে আমরা চলে যাই, যে টেক্সট থাকবে টেক্সটের ভিতরেই অবশ্যই উত্তর থাকবে। সুড়ঙ্গ খালের গুরুত্ব দেখো, উম নিরুপায় বিপন্ন জীবন হয়ে পড়েছে, কিছু সংখ্যক লোক জীবিকা অর্জনের জন্য সুড়ঙ্গ খালের কাজ করে। পাহাড় থেকে নির্গত ঝর্ণা ও ফলের বাগিচায় পানির ফোয়ারা ওদের জীবন। তাহলে পেলাম সুড়ঙ্গ খালের গুরুত্ব হলো, এরপরে ওদের জীবন সুড়ঙ্গ খালের মাধ্যমে মাইল জুড়ে পানি সরবরাহ করা। একটা হলো মাইল জুড়ে পানি সরবরাহ করা, আহ আর একটা হলো সুড়ঙ্গ খালগুলো এদের বন্ধু হয়ে বেঁচে থাকার অবলম্বন। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে দিব। প্রথমে দেখো সুড়ঙ্গ খালের গুরুত্ব। তাহলে পানি পানি সরবরাহ, পানি সরবরাহ একটা পেলাম। ঠিক আছে, আর হলো বেঁচে থাকার অবলম্বন। হ্যাঁ, বেঁচে থাকার অবলম্বন, এই এগুলো পেয়ে গেলাম। এরপরে সফরনামা সম্পর্কে কি কি কথা বলা হয়েছে, সফরনামা সম্পর্কে কি কি কথা বলা হয়েছে। কম্প্রিহেনশনের পরের অংশ চলে যায়, সফরনামা সম্পর্কে আছে মুসলিম বাগের অধিকাংশ লোকই, আচ্ছা মুসলিম বাগের অদূরে রয়েছে সফরনামার খোলামেলা উঁচু জায়গা বিশেষ, পাহাড়ের গায়ে কোথাও আবার ঘন বনের সারি। মুসলিম বাগের লোকজন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সচক্ষে উপভোগ করার জন্য সফরনামায় বেড়াতে যায়। তাহলে সফরনামা সম্পর্কে বলা হয়েছে যে এই তোমার লোকজন সেখানে বেড়াতে যায়। হুম, সফরনামা সম্পর্কে কি বলা হয়েছে, লোকজন সেখানে বেড়াতে যায়। হুম, লোকজন সেখানে বেড়াতে যায়, লোকজন, দেখো লোকজন লোকজন সেখানে বেড়াতে যায়, সেখানে বেড়াতে যায়, বেড়াতে যায়, এটুকু লিখলে হবে। আর একটা হলো প্রাকৃতিক সৌন্দর্য, এটাও আমরা কিন্তু আন্ডারলাইন করে রাখবো। আমি যেহেতু ওটা পিডিএফ আছে তো, মানে ইমেজ আছে, এই জন্য আমি ওখানে আন্ডারলাইন করছি না। সফট সফট কপিতে করতেছে, ওখানে আমার ইমেজ আছে। প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক
তোমার বৈচিত্র্য, হুম, যে কোনোটা লিখে দিতে পারো। তোমরা অবশ্যই কোশ্চেন আগে পড়বা, তারপরে কম্প্রিহেনশনের ভিতরে যাবে। আর কোশ্চেন যেটা, উত্তর যেটা পাবে সেটা অবশ্যই আন্ডারলাইন করে রাখবে নাম্বার সহ, তাহলে এই ভুল হবে না। এরপরে দেখো, সুলেমান খল গোষ্ঠীর বৈশিষ্ট্য কি, এরা অপরিচিতদের কিভাবে স্বাগত জানায়। হুম, সুলেমান খেল গোষ্ঠীর বৈশিষ্ট্য কি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা আবারও কম্প্রিহেনশনে চলে যাই। অধিকাংশ লোক সুলেমান খেল গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সহজ সরল এবং সাধারণ। তাহলে পেলাম হলো সুলেমান গোষ্ঠীর লোকের বৈশিষ্ট্য হলো সহজ সরল। আমরা এখানে লিখে দেব হলো তারা হলো তোমার সহজ সরল। হুম, সহজ সরল, এটা লিখে দিলাম। এরপর হলো দ্বিতীয় অংশ হলো এরা অপরিচিতদের কিভাবে স্বাগত জানায়। হুম, কিভাবে স্বাগত জানায় দেখো। নিজে খাবার অতিথিকে খাইয়ে ওরা নিজেদেরকে ধন্য মনে করে। নিজেদের এলাকায় কোনো অপরিচিত দেখলে দেখতে পেলোতে কথা নেই, আনন্দে আত্মার হয়ে যায়। তাহলে আনন্দে আত্মার হয়ে যায়, ঠিক আছে। লিখবো, আরো আছে কিন্তু আমরা এখানে শুধু আনন্দে আত্মারা লিখবো। হ্যাঁ, আনন্দে, আনন্দে আত্মহারা হয়। ওকে, আনন্দে আত্মারা হয়। এরপরে তাদের স্বাগত জানানোর ভঙ্গি কিছু সংখ্যক ভ্রমণকারীদের মনে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। কি ধরনের প্রতিক্রিয়া দেখো, এদের উচ্চহাসী এবং নির্বোধ ভ্রমণকারীদের কাছে রীতিমতো হাস্যকর মনে হয়, অপমানজনক এবং হাস্যকর। তাহলে এদের স্বাগত জানানোর ভঙ্গি কিছু সংখ্যক ভ্রমণকারীদের কাছে আহ কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে একটা হলো হাস্যকর, একটা হলো অপমানজনক। হ্যাঁ, তাহলে আমরা লিখবো হলো হাস্যকর, অপমানজনক। হুম, হাস্যকর ও অপমানজনক, ঠিক আছে। ঠিক আছে, ওকে, হাস্যকর অপমানজনক। এরপরে এটা নোট পূরণের আমাদের মার্কস চলে গেল 12। এরপরে আমাদের হলো কিছু প্রশ্ন, আরো কিছু প্রশ্ন থাকবে। নোট পূরণের বৈশিষ্ট্য হলো অনেকটা শূন্যস্থান টাইপের, কিন্তু টেক্সটের ভিতরে থাকবে। এরপরে সরাসরি কোশ্চেন আনসারের, যেটাকে আমরা বলি, ঠিক আছে। একটু বড় হয় এগুলো। কোন কারণে বজ্রাটি আসতে দেরি হলো, কোন কারণে বজ্রাটি আসতে দেরি হলো। তো দেখো আমরা কম্প্রিহেনশনে যে অন্ধকার আকাশ জোর বাতায়, নাবিকদের আসতে, দেখো নাবিকদের অসুবিধা হচ্ছিল, অন্ধকার আকাশ ও জোর বাতাসের জন্য নাবিকদের অসুবিধা হচ্ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম কি কারণে হলো অন্ধকার আকাশ ও জোর বাতাস, প্রচন্ড বাতাস। নাবিকদের আসতে দেরি হওয়ার কারণ হলো, প্রথম হলো অন্ধকার আকাশ, আকাশের মেঘ। প্রথম হলো আকাশের মেঘ, আর একটা হলো প্রচন্ড বা ঝড়, আমরা ঝড় লিখতে পারি, প্রচন্ড বাতাস। এখানে কিন্তু আমাদের কিন্তু নিজের থেকে বানিয়ে লেখার কোনো সুযোগ নেই উত্তর, ঠিক আছে। টেক্সটে যা থাকবে আমাদেরকে সেটাই লিখতে হবে। প্রচন্ড বাতাস, দুটি কারণ লিখলাম। কিভাবে বোঝা যায় একজন অভিজ্ঞ নাবিক ছিলেন, কাপ্তান একজন অভিজ্ঞ নাবিক ছিলেন। হ্যাঁ, কাপ্তান কিভাবে বোঝা যায়, কাপ্তান একজন অভিজ্ঞ নাবিক ছিল বোঝার কারণ হলো, আহ, আমি কোশ্চেনের আনসারের উত্তর দিব আমাদের যখন 30 মিনিট 35 মিনিট হয়ে যাবে, 5 মিনিট রাখবো আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, হ্যান্ড রাইজ করার দরকার নেই। দেখো, এই বজরা যান্ত্রিক গোলযোগের কথা পর্যটন অফিসে কর্মচারীরা তোমার আগে থেকেই জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দক্ষতার সঙ্গে ধীরে ধীরে ভীষণ ভিড়ের মধ্যে দিয়ে তোমার ভীষণ ভিড়ের মধ্যে দিয়ে এটি ঘাটে এসে পৌঁছালো। এই বজরার 3জন কর্মচারী ছিল, বাবুর্চি, গাইড ও কাপ্তান। আমি ছোট থেকেই নৌকা চালানো শিখছি। তাহলে কাপ্তান অভিজ্ঞ ছিল, একটা বুঝলাম যে ছোটবেলা থেকেই
নৌকা চালানো শিখেছে। 40 বছর বয়সে বলিষ্ঠ কাপ্তান সুমান বললেন, আমরা বজ্রায় ওঠা মাত্র তিনি পারদর্শিতার পারদর্শিতার সঙ্গে লগি দিয়ে নদীর ঘাট থেকে বজ্রা ঠেলে দিয়ে ক্ষিপ্রতার সাথে চাকা ঘুরিয়ে এর গতিবেগ বাড়িয়ে দিলেন। তাহলে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। একটা পেয়ে গেলাম হলো তোমার আহ শারীরিকভাবে শক্তিশালী, শারীরিক শারীরিকভাবে শক্তিশালী এক, আরেকটা হলো তোমার অনেক মানে অনেক দিন যাবত নৌকা চালাচ্ছে, হ্যাঁ। বহুদিন, বহুদিন নৌকা চালানো, তাহলে পেয়ে গেলাম। শারীরিকভাবে শক্তিশালী আর বহুদিন নৌকা চালানো, এই হলো অভিজ্ঞ, এটা বোঝা যায়। হ্যাঁ, কিভাবে বোঝা যায়? নদীর জীবনযাত্রা, আধুনিকতার কোনো ছোঁয়া নেই। হুম নদীর জীবনযাত্রা, আধুনিকতার কোনো ছোঁয়া নেই। প্রথম আছে, এক চমৎকার নিরালা জীবন যেখানে কোনো টেলিভিশন বা সংবাদপত্র নেই। তাহলে বোঝা গেল টেলিভিশন, সংবাদপত্র নেই। হুম আধুনিকতার ছোঁয়া নেই, আরো আছে, আমরা ওই দুটা নিয়ে নিলাম। আধুনিকতার ছোঁয়া নেই, হ্যাঁ। টেলিভিশন নেই, এরপরে সংবাদপত্র নেই, সংবাদপত্র নেই। আরো আছে, যেখান থেকে চলাচলের মানে এখানে চলাচলের একমাত্র বাহন হলো নৌকা, নৌকা ছাড়া আর কোনো কিছু দিয়ে চলাচল করা যায় না। লেখক কিভাবে দিন ও রাত্রির পার্থক্য নির্ণয় করেছেন? দেখো, দিন আর রাত্রি পার্থক্য নির্ণয় করেছেন কিভাবে, দেখো। এই তোমার পেঁয়াজ কাটতে কাটতে বাবুর্চি আমাদের জিজ্ঞেস করলো, রাতে কি খাবেন? আমাদের কাছে নিরামিষ খাবার আছে, তবে স্থানীয় মাছের তরকারি আমাদের বিশেষত্ব। আমি পরোটা পছন্দ করলাম এবং এই খাবার দারুণ মজার ছিল। একটি ছোট জেলে নৌকা পাশে এসে ভিড়ল এবং নৌকার জেলে সদ্য ধরা বড় বড় অনেক চিংড়ি দেখালো। সে মাছ ধরে ধরে তখনই বিক্রি করছিল। নদীর তীরে অবশ্য অনেক অস্থায়ী দোকানপাট ছিল, সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছিল। সূর্যাস্তের সময় বজরা তীরের কাছাকাছি এসে ভিড়ল, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে। যেমন কিছু কিছু মাছ পানির উপর লাফাচ্ছিল, তেমনি গভীর অন্ধকার ভেদ করে নৌকা জ্বালানো লণ্ঠনে মৃদু রশ্মি জ্বলে উঠল। তখন যখন আমাদের ঘুম ভাঙলো, তখন চারিদিকে রোদে ঝলমল করছিল। তাহলে রোদে ঝলমল আর ওই যে গভীর অন্ধকার, দিনে রাতের পার্থক্য এভাবে বুঝিয়েছেন, হ্যাঁ। তাহলে একটা হলো গভীর অন্ধকার আর রোদে ঝলমল, দিনে রাতের পার্থক্য বুঝিয়েছেন, হ্যাঁ। একটা হলো তোমার গভীর অন্ধকার, আর একটা হলো রোদে রোদে ঝলমল। এই এই হলো দিন ও রাত্রের পার্থক্য বুঝিয়েছেন। আমরা আর একটা কোশ্চেনের উত্তর বলেই আমরা তোমাদের কোশ্চেন নিব। কিভাবে বোঝা যায় এখানকার অধিবাসীদের খুবই পরিশ্রমী? তো এটা আমরা সহজে পেয়ে যাব, এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করব। দেখো, আহ এই প্যারায় গাইড বললো, আপনারা কেবলমাত্র খাল বিলের ভরা বিস্তীর্ণ এলাকার সামান্য একটু অংশ দেখলেন, আচ্ছা তার আগে চলে যেতে হবে। এই যে সূর্যাস্তের সময় বজ্রা তীরের কাছাকাছি এসে ভিড়ল, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে। যেমন কিছু মাছ পানির উপর লাফাচ্ছিল, তেমনি গভীর অন্ধকার ভেদ করে নৌকায় জ্বালানো লণ্ঠনের মৃদু রশ্মি জ্বলে উঠছিল। তখন আমাদের ঘুম ভাঙলো যখন আমাদের ঘুম ভাঙলো, তখন চারিদিকে রোদে ঝলমল করছিল। লেকেও নানান ব্যস্ততা, তাহলে পরিশ্রমী বোঝা যায়, লেকের ব্যস্ততা, ফেরি ভর্তি লোকজন পার হওয়া, হ্যাঁ, প্রতিদিনের তাদের প্রতিদিনের কর্মস্থলের দিকে। তাহলে কাজে ব্যস্ততা আর মানে কর্মস্থলের দিকে যাওয়া। হুম তাহলে এইটা, তারা যে পরিশ্রমী, এটা বোঝা যায় হলো কিভাবে বোঝা যায় তারা পরিশ্রমী ছিল। একটা হলো কাজে ব্যস্ততা,
ব্যস্ততা, আর একটা হলো কাজে, সকালেই কাজে যাওয়া। হ্যাঁ, কাজে যাওয়া। ওকে। তো এ পর্যন্তই আমাদের ডিসকাশন। এখন আমি কোশ্চেন আনসার নিব তোমাদের। এখন বলো, কোশ্চেন বলো। স্যার এই পেপারগুলো আমরা না সলভ করলে এগুলো ক্লাস করতে হবে? এগুলো এগুলো তোমরা যদি না দিয়ে থাকো তাহলে আবার দেওয়ার সুযোগ আছে। মানে এগুলো তো একদম প্রথম দিকের এক্সাম। আর এগুলো যারা দিয়েছো তারা তো দিয়েছো, এখন সলভ হয়ে যাচ্ছে। আর যারা স্যার দাও, এগুলা কি বড় ভাবে লিখতে হবে? মানে বড় করে লিখতে হবে কোশ্চেন অ্যান্সার গুলো? না, আমি যেভাবেই লিখে দিচ্ছি এরকমই, ওয়ান ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে যতটুকু লিখলে ও, উত্তর হয় ততটুকু লিখতে হবে। হুম। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? বাকি অংশটা আমরা নেক্সট স্যাটারডে এখান থেকে আবার সলভ করা শুরু করব। আমাদের ইমেইল আছে, অনুচ্ছেদ আছে, আর ওই ট্রান্সলেশন আছে, এইটুকু বাকি আছে। ধন্যবাদ। হুম, অনুবাদ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর আমরা আশা করি নেক্সট ক্লাসে স্টুডেন্ট বেশি আসবে। আজকে অনেকদিন পরে সলভ ক্লাস দিলাম তো, এই জন্য আমাদের আজকে ইয়ে কম, তোমার পার্টিসিপেন্ট কম। ঠিক আছে। তাহা, ওকে তারপরে আমাদের আহ, আরিবা, এরপরে আমাদের জেইনা, এরপরে জয়ী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের পার্টিসিপেন্ট বেশি হবে। আমরা এই ক্লাসগুলোতে বলে দিব, নেক্সট এই উইকে ক্লাসগুলোতে বলে দিব সলভ ক্লাসে আসার জন্য। নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ এখান থেকে আমরা সলভ করব। ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।